আমি পদ্মজা, লিখেছে এলমা বেহরোজ। ৩৩তম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আকাশের কালো পর্দায় চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। সেই আলোয় রেদওয়ানের পায়ের কাছে পড়ে আছে পূর্ণার নিথর দেহ। হঠাৎ করে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখির ঝাঁক গাছের পাতাগুলো কাঁপিয়ে তুললে চমকে উঠল সে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, অথচ বাতাসে রয়েছে শীতের তীব্র কামড়। দূরে শিয়ালের ডাক যেন মৃত্যুর আহ্বান জানাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রেদওয়ানের পকেট হাতড়ে বিড়ি আর দেশলাই বের করলো। এই ছোট্ট আগুনের শিখাটুকুই তার একমাত্র সঙ্গী। পূর্ণাকে হত্যার পর খলিল হাওলাদার অন্দরমহলের দিকে পা বাড়াতেই দেখতে পেল আলোর রেখা, একটা টর্চের ক্ষীণ আলো যা ক্রমশ এগিয়ে আসছে। খলিলের মনে হলো এ নিশ্চয় আমির। পূর্ণাকে অন্য মেয়েগুলোর মতো চাপাতি দিয়ে কুপিয়ে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল রেদওয়ান। তখন খলিল উপর থেকে দ্রুত সিঁড়ি বেয়ে বেঙ্গে নিচে নেমে এলো। চাপার স্বরে বলল, কে জানি আসতেছে, মনে কয় আমির। হুন হৃদু, এইবার আমির তোর উপরে চেতলে আমি কিছু করতে পারতাম না, বাইজানেও করব না, আমারে আগেই কইছে। নামটা শুনেই রেদওয়ানের বুকের ভেতর অজানা আতঙ্কে দানা বাঁধতে শুরু করলো। সে চায় না আমিরকে ভয় পেতে, কিন্তু ভয় তাকে আকৃপিষ্টে জড়িয়ে ধরল। এর পিছনে কারণও কম নেই। পারিজার হত্যাকাণ্ডের প্রতিটি খুঁটিনাটি আমিরের জানা। এই নৃশংস হত্যাকাণ্ড আমিরের মন গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আবার এই পাপের কারণেই পদ্মজার সঙ্গে তার সম্পর্কের রীতি ঘটেছে। সেই এমন বিরলের দাবানলে দগ্ধ হচ্ছে যেন একটা জ্বলন্ত অঙ্গার। এমন পরিস্থিতি যদি আমির জানতে পারে পূর্ণাকে কিভাবে নির্মম যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে, তাহলে সে জ্বলন্ত অঙ্গার নিয়ে নিজের অন্তর্নিহিত শক্তিকে প্রচণ্ড আগুনে পরিণত করে রেদওয়ানের উপর ঝাঁপিয়ে পড়বে। এই চিন্তাতেই রেদওয়ানের সারা শরীর শিরশির করে উঠল। পূর্ণাকে দর্শনের আগে যদিও রেদওয়ান বলেছিল আমিরের শালীর জন্য কিছু করবে না, কিন্তু এখন বুঝতে পারছে উত্তেজনার মুহূর্তে সে কত বড় ভুল করেছিল। আমিরের শালীর জন্য কিছু না করুক, কিন্তু শালীর মৃত্যু এত জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো। পূর্ণা ছিল পদ্মজার জীবনের অংশ, আর পদ্মজা আমিরের প্রাণের ভ্রমর। এই সূক্ষ্ম সংযোগটুকু মেনে নিতে হবে। খলিল হাওলাদারের কথাগুলো কানে বাজছে। এবার তিনি ছেলের পক্ষ নেবে না। রেদওয়ান যত চেষ্টাই করুক, খলিল মজিদ নিজের আয়ত্তে আনতে পারেনি। সব মিলিয়ে বিপদের ঘনঘাটা শতগুণ বেড়ে গেল। চিন্তার জালে জড়িয়ে রেদওয়ান সিদ্ধান্ত নিল, এখন আমিরকে রাগানো বোকামি হবে। আমিরকে হত্যার ব্যাপারে মজিদ ও খলিল দুজনে সে প্রায় রাজি করিয়েছে। একটা লাশের জন্য এই সুদূর প্রসারী পরিকল্পনা মাটি হাতে দেবে না। এখন সময় চতুর হওয়া। আমিরকে উস্কে দেওয়া নয়, বরং তাকে শান্ত রাখাই বুদ্ধিমানের কাজ। মাত্র দুদিনে সহ্য করতে পারলেই সব ঠিক হয়ে যাবে। রেদওয়ান তখন খলিল এবং আসমানির দিকে তাকিয়ে প্রায় নিঃশ্বাস ফেলার মতো করে মৃদুস্বরে বলল, তোমরা এখানে থাকো, দড়িটা এই চিপায় লুকিয়ে রাখো, আমির কোনোভাবেই যাতে জানতে না পারে আমি এখানে ছিলাম। তার কণ্ঠে একটা চাপা উদ্বেগ। সে নিজেই নিজের ছায়াকে ভয় পাচ্ছে। রাতের অন্ধকারে পূর্ণার নিথর দেহ কাঁধে নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল রেদওয়ান। তার পা দুটি নিজের থেকেই চলছে। মাথার শুধু একটুকুই চিন্তা, কিভাবে কি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করা যায়। দ্রুত পদক্ষেপে সে গণ জোবজারের আড়ালে আশ্রয় নিল। তার মনে শান্তি নেই। আমিরের অলৌকিক ক্ষমতার কথা মনে পড়লেই তার সারা শরীর একটা শিহরণে খেলে গেল। ছেলেটা লুকিয়ে থাকা মানুষের নিঃশ্বাস, এমনকি তার দৃষ্টি অনুভব করতে পারে। এই অসাধারণ ক্ষমতা সে কোথায় পেল, তা রেদওয়ানের জানা নেই। এই মুহূর্তে সেটা জানার চেয়েও বেশি জরুরি নিজেকে লুকিয়ে রাখা। রেদওয়ান চোখ বন্ধ করলো, নিঃশ্বাস রুদ্ধ করলো, তার নিজেকে যথাসম্ভব নিশ্চল করে রাখলো। সে নিজেও একটা নিষ্প্রাণ বস্তুকে পরিণত হয়েছে, যাকে কেউ খুঁজে পাবে না। রাতের নীরবতা শুধু তার বুকের দুকবুকুনি ছাড়া আর কোনো শব্দই শোনা গেল না। প্রতিটা মুহূর্তে এক একটা যুগের মতো দীর্ঘ। রেদওয়ান জানে এই মুহূর্তগুলোই তার ভবিষ্যতে নির্ধারণ করবে। আমির পাতালে প্রবেশ করতেই খলিল সিঁড়ি দিয়ে টর্চ ধরল।
হঠাৎ মুখে পড়ল তীব্র আলোয় আমিরের কপাল কুঁচকে। হাত দুটি সামনে বাড়িয়ে আলোর তীব্রতায় প্রতিহত করার চেষ্টা করল সে। মুখ থেকে একটা অস্ফুট বেরিয়ে বিরক্তিসূচক শব্দ। খলিল হাসি মুখে কৌতুকের সুরে বলল, বাবু আইসত নাকি? আমিরের শোক সংচিত করে একটু রুক্ষ স্বরে বলল, আরে এভাবে মুখের উপর টর্চ ধরে রাখছেন কেন? খলিল তৎক্ষণাৎ টর্চের আলো অন্যদিকে সরিয়ে নিল। আমির তার হাতের চাবি খলিলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে চাবি। চাবি হাতে নিয়ে খলিল বলল, কত সময় দইরা খাড়াইয়া আছি, চাবি লইয়া আইয়া বালা করছস বাপ। আনতে গেলেন না কেন? আমি তো অন্দরমহলেই ছিলাম। এই তো এখন যাইতে চাইছিলাম। আমির টর্চ আসমানির মুখের উপর দৌড়ে সন্দেহজনক স্বরে জিজ্ঞাসা করলো, তোর এই সময় এখানে কি? আসমানি তার বোরকা খুলতে খুলতে বলল, রেদওয়ান ডাকছে। রেদওয়ান কোথায়? জানি না। আমারে আইতে কইয়া নিজে আমার নাম নাই, না আইলেও সমস্যা নাই, তুমি আইসো চলবো। খলিল বা আসমানির চোখে মুখে একটু আগের ঘটনার কোনো চাপ নেই। আমির আসমানির অশালীন অঙ্গভঙ্গি দেখে হাসল। আসমানি প্রতিবার আমিরের সামনে এসে তাকে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করে। গত 4 বছর ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনও ফল পায়নি। আমির আসমানির খুব কাছে গিয়ে দাঁড়ালো, চাপা স্বরে বলল, খোদার কসম তোর মতো নোটি দুটো দেখিনি। আমির কটূক্তি আসমানির কানের বাতাসের গুঞ্জন মাত্র। তার মুখে ফুটে রইল সেই চিরচেনা হাসি। খলিল দরজা খুললে 3 জন একসঙ্গে অন্ধকার পাতালে ঢুকল। দরজা বন্ধ করার মুহূর্তে আমিরের টর্চ আলোর মেঝেতে পড়ে থাকা একটা নূপুরের উপর পড়ল। সেই রূপালী আবা হঠাৎ করে একটা রহস্যের জাল বুনে দিল। আমিরের চোখ ফুটে উঠল সন্দেহের ছায়া। সে ব্রুকুসকে এগিয়ে এলো কোনো গোপন তথ্যের সন্ধানে। নূপুরটি হাতে তুলে নিল। আসমানির পেছন থেকে বলে উঠল, আমার নূপুর। তার কণ্ঠস্বরে কোনো উদ্বেগ বা ব্যাকুলতা নেই। আমিরের মনে প্রশ্নের জ্বর উঠল। এই নূপুর এই সময় এই জায়গায় আসমানির পা থেকে কি করে খুলে গেল? সে আসমানির দিকে ফিরল, তার চোখের প্রশ্নের ঝলক। আসমানির মুখে সেই একই নির্লিপ্ত হাসি, যেন কিছুই হয়নি। রেদওয়ান জোপের পাশে দাঁড়িয়ে মনে মনে একটা জটিল সমীকরণ সমাধান চেষ্টা করছে। পূর্ণার লাশ নিয়ে এখন কি করা যায়? পাতালে ঢোকা অসম্ভব, সেখানে আমির আছে। অন্দরমহল থেকে রান্দা আর বস্তা সংগ্রহ করে জঙ্গলের পেছনে ভাঙ্গা প্রাচীর পার হয়ে ঘাটে পৌঁছানোর এখন একমাত্র নিরাপদ পথ। ঘাটে রাখা তাদের ট্রলারে একবার উঠতে পারলেই পূর্ণার লাশ চিরতরে হারিয়ে যাবে অতল জলে। এই চিন্তায় মগ্ন রেদওয়ানের হাতের সিগারেট ফেলে দিয়ে দ্রুত পদক্ষেপে অন্দরমহলের দিকে এগিয়ে গেল। পূর্ণার শ্যামল নিষ্পন্দ দেহটা পড়ে আছে ঘাসের উপর। তার প্যাকাশে মুখের উপর একটা জোনাকি পোকা এসে বসেছে। জোনাকি মৃদু আলো জ্বলছে নিভছে। এই পূর্ণার নিষ্প্রাণ মুখে একটা আলোকিত স্পন্দন ফুটিয়ে তুলছে। সেই ক্ষণিক আলোয় পূর্ণার মুখের অসহত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। তার চোখের কোণে জমে আছে অশ্রুর অবশেষ, ঠোঁটের কোণে অব্যক্ত যন্ত্রণার ছাপ। জোনাকির আলোয় তার শ্যামলা ত্বক একটা অদ্ভুত আভা চড়াচ্ছে। মৃত্যুর পরেও তার সৌন্দর্য মলিন হয়নি। মাত্র 21 বছরের জীবন, যা এই পৃথিবীর বুকে ছিল ক্ষণিকের স্পর্শের মতো। কি হতো যদি আরও কয়েকটা দিন সে বেঁচে থাকতে পারত? যদি অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ হতো? এখন শুধুই নীরবতা। জোনাকি পোকার ক্ষণিক আলোয় পূর্ণার নিথর দেহ একটা করুণ কবিতার মতো, যা প্রকৃতির বুকে চিরকালের জন্য লেখা হয়ে গেল। রেদওয়ানের মনে জ্বর বইছে। শত শত নৃশংস হত্যার পর এই প্রথম সে নিজেকে অসহায় বোধ করছে। অন্দরমহলের সামনে এসে দেখে পদ্মজা আর প্রান্ত কথা বলছে। প্রান্ত হয়তো পূর্ণার খোঁজে এসেছে। রেদওয়ানের বুকের ভেতর দগ করে উঠল। পরিস্থিতি তাকে চারদিক থেকে গ্রাস করে ফেলল। অন্দরমহল থেকে কিছু আনা এখন বিপজ্জনক। লতিফার সাহায্য পাওয়া যাবে না। হঠাৎ তার মুখে জেগে উঠল সেই পুরনো দানব। কেন সে একজন নারীকে ভয় পাবে? পরক্ষণেই তা নিভে গেল। তখন সতর্কতা জারি। আমির বা পদ্মজার সামনে পড়লে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
রেদওয়ান দ্রুত জঙ্গলে ফিরে এসে পূর্ণার নিথর দেহের পাশে এসে দাঁড়ালো। সিগারেটের জন্য হাতড়ে দেখলো, পকেট পেল না। মাথায় চিন্তার জ্বর। কি করা যায়? ট্রলারে করে লাশ দূরে নিয়ে যাওয়া যায়। পথেই কোনো সমাধান বের হবে। চিন্তা করার সময় নেই। রেদওয়ান তৎক্ষণাৎ পূর্ণার দেহ কাঁধে তুলে নিল। জঙ্গল পেরিয়ে ভাঙ্গা ফটকের সামনে এসে থমকে দাঁড়ালো। ফটকের পাক সামান্য, একসঙ্গে বেরোনো সম্ভব নয়। প্রথমে নিজেকে বের করতে হবে, তারপর লাশ টেনে আনতে হবে। পরিস্থিতি জটিল, কিন্তু সে হাল ছাড়বে না। মাথা দ্রুত কাজ করছে, প্রতিটি মুহূর্তেই হিসাব করছে। এই মুহূর্তে সে যেন একজন দক্ষ দাবা খেলোয়াড়, যে প্রতিটা মুহূর্তে সাবধানে অবিচল করেছে। রেদওয়ান পূর্ণার লাশ রেখে নিজে আগে বের হওয়ার জন্য উদ্যত হতেই ভাঙ্গা ফটকের উপরে 4 জন অপরিচিত লোকের উপস্থিতি তার রক্ত হিম করে দিল। চোখের সামনে দেখতে পেল ইয়াকুব আলীর পরিচিত মুখ। মজিদ হাওলাদার চির প্রতিদ্বন্দ্বী, তার পাশে দাঁড়িয়ে বিএ পাস ছেলে ইউসুফ আর 2 জন অনুচর। এই নিশুতি রাতে তারা কেন এসেছে? কি খুঁজছে তারা? কয়েকদিন আগে ইয়াকুব আলীর এক লোককে আমির খুন করেছিল। এইবার লোকটা নিজেই চলে এসেছে ছেলেকে নিয়ে। হঠাৎ একটা ভয়ঙ্কর চিন্তা রেদওয়ানের মনে খোঁচা দিল। যদি তারা নারী পাচারের ব্যাপারে কিছু টের পেয়ে থাকে। আস্তে করে আড়ালে সরে গেল সে। কিছুক্ষণ পর ইয়াকুব আলী চলে গেলেন, বাকি 3 জন রয়ে গেলেন। এই খবর অবিলম্বে মজিদ আর খলিলের কানে পৌঁছাতে হবে। পূর্ণার নিথর দেহ দেখে থমকে দাঁড়ালো সে। এক মুহূর্তের জন্য লাশটার কথা ভুলেই গিয়েছিল। নিজের অসহায়ত্বের ক্ষোভে পেটে পড়তে চাইছে তার মন। মজিদ হাওলাদার নেই, খলিল হাওলাদার পাতালে, দলের অন্য কেউ কাছাকাছি নেই। এই মুহূর্তে সে সম্পূর্ণ একা। মনে হলো সমস্ত পৃথিবী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পূর্ণার দেহ কাঁধে তুলে নিয়ে হাঁপাতে লাগলো রেদওয়ান। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছে যেন একটা পাহাড় বয়ে নিয়ে যাচ্ছে। মাথার শিরা উপশিরায় রক্ত দপদপ করছে। এতদিন অভিজ্ঞতার বাষ্প হয়ে উবে গেছে এক মুহূর্ত। তার মনে পড়ে গেল আমিরের কথা। চতুর আর বুদ্ধিমান আমির এই পরিস্থিতি কি করত? রেদওয়ান নিজের অক্ষমতায় নিজেকে ধিক্কার দিল। আব্বার কাকা ঠিকই বলছে, আমিরের মাথা এক ফোঁটা বুদ্ধিও আমার নেই। অবশেষে সিদ্ধান্ত নিয়ে পূর্ণার দেহটা এক গাছের পাশে রেখে দিল। গভীর শ্বাস নিয়ে নিজেকে সামনে নিল। এলোমেলো চুল ঠিক করে পা বাড়ালো অন্দরমহলের দিকে। সদরঘরে ঢুকে দেখলো পদ্মজা সহ বাড়ির সবাই বসে আছে। তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছায়া। অবাক হওয়ার বান করে সে জিজ্ঞাসা করলো, এই রাতের বেলা সবাই এমন চুপচাপ বসে আছে কেন? কি হয়েছে? পদ্মজার নীরবতা ঘরের বাতাসকে ভারী করে তুলেছে। রেদওয়ানের প্রশ্নে সে নিরুত্তর। প্রান্তের কণ্ঠস্বরে উদ্বেগের সুর। মেজো আপাকে খুঁজে পাচ্ছি না। রেদওয়ান অভিনয় করে হাসলো। ও, বাদরটা নিশ্চয়ই কারো বাড়িতে আছে। প্রান্ত বলল, আপার তো আজ কোথাও যাওয়ার কথা ছিল না। গেলে কে থামাবে? রেদওয়ান একরকম পালিয়ে গেল নিজের ঘরে। ঘরের নির্জনতায় খসে পড়ল তার মুখোশ। বেড়ে গেল হৃৎস্পন্দন। দ্রুত হাতে সে তোষকের নিচ থেকে একটা বড় বস্তা বের করে সেটা ছোট করে বাজ করে নিল শালের আড়ালে। বগল তলে বস্তাটা লুকিয়ে রাইখা বলল সে। রামদা নেওয়ার ইচ্ছা ছিল, তবে লুকানোর জায়গা নেই। চারদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে রেদওয়ান আবার জঙ্গলে চলে এলো। পূর্ণার নিথর দেহটা কাঁধে তুলে বস্তায় পড়ে। অন্ধকার রাতে সুপারি গাছের ছায়া আড়াল করল সে। গাছের ঘনসারি তার অভিসারের সহযোগী হলো। সেই আড়ালে লুকিয়ে সহজেই গেটের কাছে পৌঁছে গেল রেদওয়ান। ওখানে এসে রেদওয়ান দেখল দারোয়ান মোত্তালিব বসে বসে ঘুমাচ্ছেন। মজিদ এই বিশ্বস্ত দারোয়ানের বাড়ির সব গোপন কথাই জানেন, কিন্তু খুন এবং লাশের সঙ্গে তার কোনো লেনদেন নেই। বাধ্য হয়ে আজ তাকে নতুন দায়িত্বের মুখোমুখি দাঁড় করাতে হবে। রেদওয়ান মৃদুস্বরে ডাকলো, মোত্তালিব কাকা। চোখ পিট করে মোত্তালিব রেদওয়ানকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। রেদওয়ান
চোখের ইশারায় তাকে শান্ত হতে বললেন। মুত্তালিব চোখে কৌতূহলী ঝিলিক। রেদওয়ান তার কাঁধের বস্তাটা নামিয়ে রাখলো পায়ের কাছে। মুত্তালিব জিজ্ঞাসা করলো, বস্তার ভিতর কি? রেদওয়ান নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, লাশ। এই একটা লাশ। মুত্তালিবের সমস্ত শরীরে যেন ছড়িয়ে পড়ল বিদ্যুৎ চমকের মতো। রেদওয়ান চারপাশে সতর্ক দৃষ্টিতে বুলিয়ে নিয়ে বলল, আপনাকে একটা কাজ করতে হবে, বিনিময়ে বেতন 3 গুণ পাবেন। মুত্তালিবের চোখে লোভের ঝিলিক। তার সাধারণ বেতনের অন্যদের তুলনায় 3 গুণ বেশি, তার উপর আরও 3 গুণ। এ তো স্বপ্নের রাজপ্রাসাদ। অর্থের লোভের মনের ভয় মুহূর্তেই পিছিয়ে গেল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তুমি শুধু বলো, বাকি কাজ আমার। রেদওয়ান আরও কাছে সরে এসে পিসপিস করে বলল, ব্যানগাড়ি নিয়ে আসুন, বেশি করে চন নেবেন। তারপর এই বস্তাটা আজমপুরের হাওরে ফেলে আসবেন। মুত্তালিবের মনে অপ্রস্তুত আর ভয়ের দোলাচল। শুধু অর্থের লোভ তাকে এগিয়ে যেতে বাধ্য করল। নিজেকে বোঝালেন, এত টাকা জলে ভাসানোর চেয়ে একটা দেহ জলে ভাসানো অনেক সহজ। তাড়াতাড়ি ব্যানগাড়ি আর চন নিয়ে এলেন তিনি। দ্রুত হাতে দুজনে মিলে বস্তাটা চনের মধ্যে লুকিয়ে ফেলল। রেদওয়ান সতর্ক করে দিল, সাবধানে কাজটা করবেন, এমন জায়গায় ফেলবেন যাতে কেউ লাশটা খুঁজে না পায়। মুত্তালিব চারপাশ চোরাচাউনি দিয়ে দেখে নিলেন। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তবুও রেদওয়ানের সামনে নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করে বললেন, কোনো ভুল হবে না, কাজ সেরে আমি আসছি। সকালে আপনি আপনার টাকা পেয়ে যাবেন। রেদওয়ান আশ্বস্ত দিল। মুত্তালিব কৃত্রিম হাসির বিনিময় করলেন। তারপর মাফলার দিয়ে মুখ ডেকে পা বাড়ালেন অন্ধকারের পথে। পথে তার পা বারবার পচকে যাচ্ছিল। বয়ে সারা শরীর গামছে, হাত কাঁপছে অবিরাম। পথে দু একজন লোকের দেখা পেয়ে তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। প্রতি মুহূর্তে তার মনে হতে থাকে, বস্তার ভেতর থেকে লাশটা বেরিয়ে এসে তার গলা টিপে ধরবে, রক্ত চুষে খাবে। চিরপরিচিত পথঘাট তার কাছে হঠাৎ অচেনা, পরিত্যক্ত থেকে। নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই চমকে উঠছে বারবার। আটপাড়া ছেড়ে নোয়াপাড়ার দিকে এগিয়ে চলল ব্যানগাড়িটি। পথের দুপাশে সারিবদ্ধ গাছের মূর্তি, তার পাশেই বিস্তীর্ণ ক্ষেতের কালো গালিচা। মুত্তালিবের হৃদয় কাঁপছিল অজানা আশঙ্কায়। বুকের মধ্যে যেন পাথর চাপা, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। আজমপুরের পথে থানার সামনে দিয়ে যেতে হবে, এই চিন্তাতে তার রক্ত হিম হয়ে যাচ্ছে। পাছে কেউ সন্দেহ করে বসে, আতঙ্কে শরীরের রক্ত প্রবাহ স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম। ক্লান্তিতে অবসন্ন হয়ে মুত্তালিবের গাড়ি থামালেন। পথের পাশে বসে কয়েক মিনিট বিড়ি টানলেন। মনের ভয় কিছুতেই কমছে না। বুকের মধ্যে অস্বস্তির যন্ত্রণা বাড়ছে ক্রমশ। টাকার লোভ এত বড় ঝুঁকি নেওয়া যে ভুল হয়েছে তা এখন বুঝতে পারছে। কৌতূহলের বসে মুত্তালিব বস্তার মুখ খুললেন। বেরিয়ে এলো চেনা শ্যামবর্ণের মুখটা। গলায় গাঢ় দাগ, চোখ মুখে আঁচড়ের চিহ্ন। সন্ধ্যায় যাকে জীবন্ত দেখেছিল সেই মেয়েটি এখন মৃত। বয়ে কেঁদে ফেললেন মুত্তালিব। হঠাৎ বাতাসে পাতার মর্মম শব্দে চমকিয়ে উঠলেন তিনি। বয়ে তার প্রস্রাবের বেগ বেড়ে গেল। মুহূর্তেই ভিজে গেল লুঙ্গি। নিজের এই অবস্থায় লজ্জার মুখ লাল হয়ে গেল তার। আজমপুর যেতে আরো 2 ঘন্টা লাগবে। এত সময় এই লাশ নিয়ে থাকা সম্ভব নয়। তাড়াতাড়ি বস্তার মুখ বেঁধে ফেললেন মুত্তালিব। নোয়াপাড়ায় শেষ প্রান্তে পৌঁছে ক্ষেতের পাশে ঘন ঝোপঝাড়ের চন বিছিয়ে বস্তাটা লুকিয়ে রাখলেন। তারপর আরো কিছু চন দিয়ে ডেকে দিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলেন। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলোতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।